আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। আমার প্রিয় এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আজ তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল এবং আমি আশা করি তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা বেশ ভালো হয়েছে। যদি তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা একটু খারাপ হয়েও থাকে বা তোমাদের মন প্রতো না হয়, তারপরও ইংরেজি দ্বিতীয় পত্রে তোমরা ভালো করার একটা সুবর্ণ সুযোগ আছে। এখন ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি কিভাবে ভালো করতে পারো তার একটা গাইডলাইন। আর তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রের আগে 2টা দিন ছুটি পাচ্ছ, মানে আগামীকাল শুক্রবার এবং শনিবার, এই 2টা দিন তোমাদের ছুটি। এবার রবিবার হচ্ছে 7 তারিখ, 7 জুলাই 2024 তোমাদের পরীক্ষা হবে। সুতরাং ইংরেজি দ্বিতীয়র আগে এই 2টা দিন যদি তুমি একটু, আমি যেভাবে গাইডলাইন দিয়ে দেবো বা যে টপিকগুলো পড়তে বলবো, এই টপিকগুলো যদি পড়ো, তাহলে আমি বিশ্বাস করি ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি অনেক ভালো একটা নাম্বার তুলতে পারবে। আর তোমরা তো জানোই, ইংরেজি প্রথম পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্র মিলে, 2টা মিলে যদি তুমি 160 পাও সর্বমোট, তাহলে কিন্তু তোমার ইংরেজিতে A+ চলে আসবে। এবং পাশের ক্ষেত্রেও 2টা মিলে যদি তুমি 66 পাও, তাতেও কিন্তু তোমার পাস চলে আসবে ইনশাল্লাহ। ওকে, মনে করো ইংরেজি প্রথম পত্রে তোমার আসছে 26, এখন ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি 40 পাইলেই কিন্তু তোমার 66 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওই 26 আর 40 যোগ করলে তোমার টোটাল 66। এভাবে তুমি কিন্তু চাইলে পাসও করতে পারবে। ওকে, এতে কিন্তু কোনো প্রবলেম নেই। এবার আসো ইংরেজি দ্বিতীয় পত্রে, যেহেতু এই 2টা দিন ছুটি আছে, এই 2টা দিন তোমরা কিভাবে পড়লে একটা ভালো রেজাল্ট করতে পারবে, তো তার একটা দিক নির্দেশনা আমি তোমাদের দিতে চাচ্ছি। তো তোমরা সবাই জানো ইংরেজি দ্বিতীয় পত্রেও কিন্তু 2টা পার্ট থাকে। একটা থেকে গ্রামার অংশ, যেখানে থাকে 60 নাম্বার, এই যে গ্রামার আইটেমগুলো, এবং একটা থেকে রিটেন অংশ, যেখানে থাকে 40 মার্ক। এখন ভালো স্টুডেন্টের জন্য এই 40 মার্ক, রিটেনের এই 40 মার্ক যেমন গুরুত্বপূর্ণ, আর যারা একটু পাস করতে চাও বা গ্রামারটা একটু কম পারো, তাদের জন্য কিন্তু এই রিটেনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি রিটেনের সাজেশনটা একটু আগে দিয়ে দিচ্ছি। তো রিটেনের ক্ষেত্রে 3টা আইটেম আসে। একটা আসে হচ্ছিল ফর্মাল লেটার বা ইমেইল, 11 নাম্বারে আসে হচ্ছিল প্যারাগ্রাফ, যেটা ডিসক্রাইব করতে হয় বর্ণনামূলক। আরেকটা আসে প্যারাগ্রাফ, মানে মানে এখানে 2টা প্যারাগ্রাফ থাকে, ঠিক আছে? আরেকটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্কে আসলে প্যারাগ্রাফগুলো লিখতে হয়। এবং এই প্যারাগুলো তুমি মনে রাখবা, এই 11 আর 12, এই যে 2টা প্যারাগ্রাফ আসবে, এটা সাধারণত 200 ওয়ার্ডের ভিতরে তোমাকে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে? 200 ওয়ার্ডের ভিতরে লিখতে হবে। এখন এটা তো এরকম গুনে গুনে পারা যায় না, তো মোটামুটি তুমি আর কি একবার একটু বাসায় লিখে ওয়ার্ডগুলো একটু গোনার চেষ্টা করবা, তাহলেই বুঝতে পারবা যে তুমি 200 ওয়ার্ডের ভিতরে লিখছো কিনা, ঠিক আছে? বা স্ট্যান্ডার্ড তুমি 200 ওয়ার্ডের ভিতরে একটু প্লাস মাইনাস করে 200 ওয়ার্ডের ভিতরে লিখবা। এখন দেখো, এই প্রথমে যদি আমি একটু বলি ফর্মাল লেটার আর ইমেইল। তো এই ইমেইলটা পরীক্ষায় খুবই কম আসে, মানে ইমেইলটা তোমার খুব বেশি একটা পড়তে হবে না, ঠিক আছে? তো ইমেইলের ক্ষেত্রে যদি এখন কপাল খারাপ হয় তাহলে ইমেইলই চলে আসলো। তো ইমেইলের ক্ষেত্রে প্রথম যে কথাটা, তুমি হচ্ছে ইমেইলের একটা ফরম্যাট আছে। বাংলা দ্বিতীয় পত্রে তোমরা তো ইমেইল পড়েছো, সেই জাস্ট ফরম্যাটটাই ইংরেজিতে তোমাদের একটু শিখতে হবে। তুমি জাস্ট একটু ফরম্যাটটা দেখে নাও। যদি তোমার পরীক্ষায় এই ফর্মাল লেটার বা আবেদনপত্র না এসে যদি ইমেইল চলে আসে, তখন তুমি ওটা লিখে আসতে পারো যেন। মানে তুমি প্রস্তুতিটা এমনভাবে নিয়ে যাবা যাতে তুমি পরীক্ষায় কমন না আসলেও লিখে আসতে পারো। তো সুতরাং তুমি ফরম্যাটটা একটু জেনে যাবে ইনশাল্লাহ, কেমন? এরপর আসি ফর্মাল লেটার। ফর্মাল লেটার মানে তো আবেদনপত্র, ওই যে ছোটবেলা থেকে তোমরা আবেদনপত্র লিখতেছো, প্রধান শিক্ষকের নিকট আবেদন, তারপর হচ্ছে মানে বিভিন্ন, মানে আবেদনপত্র মানে তো বুঝোই ফর্মাল লেটার, ওই যে বরাবর, হ্যাঁ, প্রধান শিক্ষক লিখে যেভাবে ওই যে 6টা অংশে লিখতা, ওই আবেদনপত্রই জাস্ট খালি এখানে ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? জাস্ট 2 পাতার ভিতরে লিখে শেষ করে, এবং মনে রাখবে এখানে অবশ্যই এটা 2 পেজ, ঠিক আছে? 2 পেজ, 2 পৃষ্ঠার ভিতরে এই ফর্মাল লেটার লিখতে হবে অবশ্যই অবশ্যই। এবং বাম পৃষ্ঠা দিয়ে শুরু করতে হবে, ডান পৃষ্ঠায় শেষ করে ফেলতে হবে। জাস্ট এই যে বাম পৃষ্ঠা শুরু, ডান পৃষ্ঠায় শেষ, এভাবে। তো ফর্মাল লেটারের ক্ষেত্রে আমি তোমাদের কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। এই সাজেশনগুলো পড়লেই তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি ইনশাল্লাহ কমন পেতে যাচ্ছ। জাস্ট আমি এই যে ফর্মাল লেটারের সাজেশনগুলো দিছি, তুমি বইয়ের থেকে যে কোনো বই, এগুলো খুবই কমন, সব বই আছে, জাস্ট বইয়ের থেকে বের করে তুমি পড়ে ফেলো। তো 1 নাম্বার যদি দেখি, ফর্মালিটির ভিতর প্রথমে দিচ্ছি কম্পিউটার ল্যাব, 2 নাম্বার ডিবেটিং ক্লাব, 3 নাম্বার ল্যাঙ্গুয়েজ ক্লাব, 4 নাম্বার মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, 5 নাম্বার দিয়েছি কলেজ ক্যান্টিন, 6 নাম্বার দিয়েছি রিলিফ ফর এফেক্টিভ পিপল, 7 নাম্বার দিয়েছি ফর সাম এক্সট্রা ক্লাস, 8 নাম্বার হচ্ছে স্টাডি ট্যুর, 9 নাম্বার হচ্ছে কোভিড-19 প্রিভেনশন ফ্যাসিলিটিস, আর 11 নাম্বার দিয়েছি হচ্ছিল সিট ফর কলেজ হোস্টেল। তো এর ভিতরে তুমি মোটা দাগে একটু বেশি ইম্পর্ট্যান্ট দিয়ে এই টপিক 2টা একটু পড়ে যাও, এইটা আর হচ্ছে এইটা, কারণ এই সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু পরীক্ষায় একটু বেশি আসে।
বাকিগুলো তো অবশ্যই পড়বা, তবে এইটা আর এইটা, এই দুইটা একটু মনোযোগ দিয়ে, একটু বেশি মনোযোগ দিয়ে একটু পড়ে যাবা, ঠিক আছে? আর তোমাদের আমি একটা ভুল ধারণা, আমি পরেরগুলো সাজেশন দেবো এবং বলছি, তো একটা ভুল ধারণা একটু বলে দেই তোমাদের। যেহেতু ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আলহামদুলিল্লাহ 2টা দিন ছুটি আছে, তোমরা কি করো, এই ফর্মাল লেটার বই থেকে বের করে এখন এই 10টা একদম ডিরেক্ট মুখস্থ করা শুরু করে দাও। না বাবা, এটা করবা না, মুখস্থ করতে যাবা না। তোমাকে আমি জাস্ট যে কথাটা বলে দিই সেটা জাস্ট মনোযোগ দিয়ে শোনো। আমার এই পুরো ক্লাসের কোনো কথা না শুনলেও এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। যে কোনো স্যারের সাজেশন থেকেই পরীক্ষায় আসতে পারে, আবার নাও আসতে পারে। কারণ বোর্ডে আসলে কি কোশ্চেন করবে এটা বোর্ডের স্যাররাই ভালো জানে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজনই জানেন। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই বিশ্বাস তো রাখবই, এবং এখান থেকে আসবে এটা আমি বিশ্বাস করি 100% আসবে। কিন্তু যদি না আসে, মনে করো ধরো 10% ধরে নিলাম যে 90% আসলো, 10% আসলো না, তো সেক্ষেত্রে তুমি কি করবা? তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে হলো এটার ফরম্যাটটা দেখে যাবা, মানে এই ফর্মাল লেটার যে নিয়ম কানুনটা, প্রথমে কি লিখতে হয়, শেষে কি লিখতে হয়, মাঝখানে কি লিখতে হয়, এটা জাস্ট একটা ফরম্যাটটা দেখে যাবা। এবং এই যে প্রতিটা মানে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ভেতরের যে মেইন মেইন যে কয়েকটা লাইন, ওই লাইনগুলো মুখস্থ করবা, 3-4টা লাইন মুখস্থ করবা। এই প্রতিটা ফর্মাল লেটারের জাস্ট ভিতরে মেইন 3-4টা লাইন থাকে, ওই 3 থেকে 4টা লাইন তুমি মুখস্থ করবা। তুমি পুরো মুখস্থ করতে যাবা না, পুরো মুখস্থ করতে গেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বা। তুমি তো এই 3-4টা পরেই বাকিগুলো বলবা যে আমার জন্য না। ওকে, আমি কি বলছি বুঝতে পারছো? তুমি জাস্ট ভেতরের মেইনলি ফরম্যাট দেখবা, আর ভেতরে 3-4টা লাইন করে মুখস্থ করবা। তাহলে দেখবে 10টা কেন, তোমাকে আমি যদি 20টাও সাজেশন দিই তো ওটা মুখস্থ করা তোমার জন্য কোনো ব্যাপারই না। এবং ভালো স্টুডেন্টরা এভাবেই পড়ে। তুমি সব মুখস্থ করতে গেলে কিন্তু হবে না, আমি আগের থেকেই নিষেধ করে দিলাম। ওকে, তো আই হোপ 10 নম্বর বুঝতে পারছো তোমরা। ফর্মাল লেটারটা এগুলো একটু দেখে যাবা, যেভাবে আমি দেখতে বসে ওইভাবে। আর ইমেলের জাস্ট একটু ফরম্যাটটা দেখে যাবা, কেমন? আচ্ছা, এরপরে দেখো 11-12 এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফই কিন্তু তোমার আছে হচ্ছে 15×2 = 30 মার্ক, 200 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। এখন এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলোও কিন্তু কমন বাঁধানো একটা খুব মুশকিল বিষয়। তো আমি তোমাদের যেভাবে প্যারাগ্রাফের সাজেশনটা তৈরি করে দিচ্ছি, এভাবে পড়লে ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমার চলে আসবে, ঠিক আছে? তো আমি তোমাদের এই 11+12 আমি তোমাদের এখানে একটু লিখে দিই, 11+12 এই দুইটার জন্যই টোটাল 15টা প্যারাগ্রাফ দিচ্ছি। এবং এখানে ক্লাসিফিকেশন করা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে সবুজ কালি দেওয়া, এইটা এক ধরনের প্যারাগ্রাফ, আর উপরের গুলো এক ধরনের প্যারাগ্রাফ, এবং নিচের গুলো আবার আরেক ধরনের প্যারাগ্রাফ। আমি তোমাদের বুঝাই দিচ্ছি। তো প্রথমে যে প্যারাগ্রাফগুলো দিছি এগুলো হলো প্রবলেম ওরিয়েন্টেড, মানে সমস্যা সংক্রান্ত, আমি বাংলায় লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে হলো সমস্যা রিলেটেড, ঠিক আছে? সমস্যা রিলেটেড, ঠিক আছে? প্রবলেম রিলেটেড, যেমন কি ফুড অ্যাডাল্ট্রেশন, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, এগুলো হচ্ছে আমাদের বলতে গেলে মানে জাতীয় প্রবলেম। তো এই প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ একটা থাকে, তো এগুলো পড়লে হয়ে যাবে, ঠিক আছে? আর তুমি জাস্ট প্যারাগ্রাফের ভিতর থেকে আমি বলছি, আবারও বলছি, এই প্যারাগ্রাফ যখন পড়বা পুরো প্যারাগ্রাফ মুখস্থ করবে না। একটা প্যারাগ্রাফ 200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ বেশ বড়ই হয়, তুমি হুবহু মুখস্থ করতে যাবে না। ওই প্যারাগ্রাফের মেইন মেইন যে লাইনগুলো সেইগুলো একটু নেবার চেষ্টা করবে। আর একটু চেষ্টা করবা গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো, মানে টেন্স, এগুলো একটু ঠিক রেখে লেখার সময় এগুলো একটু ঠিক রেখে লিখবার চেষ্টা করবা। তোমরা অনেক সময় ভালো লেখো, এই 200 ওয়ার্ডই ঠিকঠাক মতন লিখছো, কিন্তু দেখা গেল ওর ভিতরে তুমি কিছু কিছু বেশ কিছু ইরোর করছো, বানান ভুল করছো। এই জিনিসগুলো প্লিজ একটু পরীক্ষার হলে তুমি একটু সচেতন থাকবে, এবং আমি বিশ্বাস করি তুমি এগুলো জাস্ট একটু সচেতন, আর একটু বেশি সচেতন হলেই তুমি এগুলো লিখে দিয়ে আসতে পারবা, কেমন? আচ্ছা, এরপরে আরেকটা দিছি মোবাইল ফোন। মোবাইল ফোন একটা হলো ফেসবুক, একটা হলো ইন্টারনেট সরি, এই যে এই তিনটা হচ্ছে হলো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ, মানে সুবিধা আর অসুবিধা। যেমন আসবে হচ্ছে হলো মোবাইল ফোনের অ্যাডভান্টেজ সম্পর্কে লেখো, মানে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা সম্পর্কে লেখো। আবার আসতে পারে মোবাইল ফোন ব্যবহারের ডিসঅ্যাডভান্টেজ, মানে অসুবিধা সম্পর্কে লেখো। আবার ইন্টারনেটের কিছু কি আছে, সুবিধা আছে, আবার কিছু ইন্টারনেটের কি আছে, ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা আছে। তো এই সুবিধা অসুবিধা রিলেটেড যে প্যারাগ্রাফগুলো সেগুলো তুমি একটু দেখে যাবে। তাহলে এটা হচ্ছে হলো আরেক ধরনের প্যারাগ্রাফ, মানে এটা হলো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ রিলেটেড প্যারাগ্রাফ। এটাও দেখে গেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি এর ভিতর থেকে কমন পেতে যাচ্ছ। এরপরে বাকি যেগুলো আমরা দিছি, যেমন মনে করো অনলাইন এডুকেশন, আইডিয়াল স্টুডেন্ট, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, এখানে মূলত দুইটা, একটা হলো সিটি লাইফ আর একটা হলো রুরাল লাইফ। 11 নম্বর হচ্ছে হলো ফিমেল এডুকেশন, 12 নম্বর হচ্ছে হলো ইয়োর ফেভারিট পার্সন,
ইয়োর ফেভারিট পার্সন এটা খুব বেশি একটা লাগবে না, তুমি বাকিগুলো একটু পড়ো, ঠিক আছে, বাকিগুলো একটু পড়ো। ওকে, বাকিগুলো পড়ো, এটা বেশি একটা খুব বেশি লাগবে না, একবার দুইবার জাস্ট চোখ বুলায় যাও, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমার হচ্ছে মানে নর্মাল আমরা গতানুগতিক যে টিপিক্যাল যে প্যারাগ্রাফগুলো পড়ি সেই প্যারাগ্রাফগুলো এগুলো পড়লেই হবে, এগুলো হচ্ছে নর্মাল সাধারণ প্যারাগ্রাফ। এবার হচ্ছে লাস্টের এই যে প্যারাগ্রাফগুলো আমি দিছি এগুলো হচ্ছে তোমাদের সমসাময়িক মানে রিসেন্ট যে প্যারাগ্রাফগুলো মানে রিসেন্ট যে টপিকগুলো সেই রিসেন্ট টপিকের উপর মানে সমসাময়িক। বা রিসেন্ট। তো সমসাময়িক প্যারাগ্রাফের ভিতর আমরা কি দিয়েছি যেমন দেখো, আচ্ছা এখানে দিছি 14 নম্বরে দা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, ঠিক আছে। আর 13 নম্বরে দিছি মেট্রো রেল। আচ্ছা এরপরে 15 নম্বর দিছি দা কর্ণফুলী টানেল। এই যে টপিক তিনটা ভালো মতন খেয়াল করে, বিশেষ করে কিন্তু এই যে পদ্মা ব্রিজ, দা পদ্মা ব্রিজও বলে বা দা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এটাও বলা যেতে পারে। আর কর্ণফুলী টানেল এটাও একদম সমসাময়িক একটা বিষয়, এটাও তোমরা একটু পড়তে পারো। মেট্রো রেল, তিনটাই আসলে গুরুত্বপূর্ণ, তবে এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হলো দা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ। তো এইটা সম্পর্কে তোমরা একটু প্যারাগ্রাফটা পড়বা। যদি তোমার প্যারাগ্রাফ সার করতে যায় তোমার হয় এই সমস্যা রিলেটেড প্যারাগ্রাফ করতে হবে, তা নাহলে এই যে টিপিক্যাল প্যারাগ্রাফ যেগুলো ছোটবেলা থেকে তোমরা পড়ছো এগুলো করতে হবে, তাহলে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ রিলেটেড প্যারাগ্রাফ করতে হবে, তা না হলে সাম্প্রতিক বিষয়ে প্যারাগ্রাফ করতে হবে। এবার বলো এই টপিকগুলোর ভিতর থেকে যদি কোনো একটা স্টুডেন্ট পড়ে যায় তাহলে এখানে যে 30টা মার্ক অবশ্যই সে কমন পাবে। সুতরাং এই প্যারাগ্রাফগুলোই তোমরা A to Z বইয়ের থেকে পড়ে ফেলো। আর আমি আগেই বলছি তুমি হুবহু প্যারাগ্রাফ সব মুখস্থ করতে যাবে না, A to Z অসুস্থ হয়ে পড়বা। তোমার কাজ হচ্ছে হলো ওই প্যারাগ্রাফের ভিতর থেকে মেইন লাইনগুলো নিয়ে যাওয়া, আর পরীক্ষার হলে জাস্ট রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, বিকজ এগুলো সব মুখস্থ নির্ভর। এবার আসি তোমাদের গ্রামার অংশ, 60 মার্ক। গ্রামার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, এক ধরনের স্টুডেন্ট আছে একদম গ্রামার পারেনি না, আরেক ধরনের স্টুডেন্ট আছে গ্রামার অনেক বেশি ভালো পারেন। আমি এখান থেকে কিছু গ্রামারের আইটেম আপনাদের সাজেশন দিয়ে দিচ্ছি। আপনাদের যেহেতু 2টা দিন সময় আছে, প্রথম কাজ হচ্ছে হলো সেইগুলোর রুলসগুলা, যে রুলসগুলো থাকবে আমি এখানে একটু লিখে দিই, রুলসগুলা ফার্স্ট কাজ হচ্ছে হলো আপনার ওই গ্রামার যেগুলো আমি দাগাই দিচ্ছি এগুলোর রুলস বা নিয়ম কানুনগুলো আপনি আগে দেখবেন। সেটা আপনি ইউটিউবের আপনি যে স্যারের ক্লাস করেন তার ভিডিও হতে পারে, আপনার অফলাইন স্যারের যদি নোট থেকে থাকে সেটা হতে পারে, বা আপনার বই থেকে যদি পড়ার অভ্যাস থাকে তাহলে বই থেকে, বা আপনার কাছে যদি কোনো স্যারের কোনো শিট থাকে সহজ সেইটা। তবে আমি যেটা বলবো ইংরেজি পড়ার ক্ষেত্রে সহজ ওয়েতে যে স্যাররা পড়ান, ইজি ওয়েতে যে স্যাররা পড়ান তাদের পড়াগুলো ফলো করাই সব থেকে বেশি আপনাদের জন্য ভালো, এটা আমি মনে করি, ঠিক আছে। অনেকে অনেক ভালো পড়ান, সবাই ভালো পড়ান, কিন্তু হয় কি অনেকের পড়ানোটা একটু বেশি ইনফরমেটিভ, একটু সবাই এটা আসলে ক্যাচ করতে পারে না। তো সহজ রুলস, অল্প রুলস এগুলো একটু দেখবেন। 2 নাম্বার হচ্ছে হলো আপনি অবশ্যই বোর্ড কোশ্চেন, মানে কোনো কথা নাই, বোর্ড কোশ্চেন দেখা শুরু করবেন। স্যার বোর্ড কোশ্চেন কোন সালেরটা দেখা শুরু করব? অবশ্যই 23 সাল দেখবেন, প্লাস 22 সাল দেখবেন, প্লাস 19 সাল দেখবেন, প্লাস 18 সাল দেখবেন। এই 4টা সালের বোর্ড কোশ্চেন। আর যদি সম্ভব হয়, যদি আপনি অনেক বেশি সময় পান, ঠিক আছে, তাহলে অবশ্যই বিভিন্ন যে ক্যাডেট কলেজ বা নটরডেম, আদমজি, ঠিক আছে, এই যে বা ভিকারুন্নেসা নূন, এই যে কলেজগুলো, এই কলেজের টেস্ট পেপারে মানে টেস্টে যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো যদি সলভ করতে পারেন তাহলে সব থেকে ভালো হবে। কিন্তু যদি কিছু না পারেন আপনার 100% হয়ে যাবে যদি আপনি প্রথমে রুলস দেখবেন, দ্বিতীয় হচ্ছে হলো এই বোর্ড কোশ্চেনগুলো যদি আপনি মোটামুটি ইনশাল্লাহ A to Z করে ফেলতে পারেন। এখন দেখেন আমি আপনাকে কিছু আইটেম দাগাই দিচ্ছি যেগুলো আপনি এই 1-2 দিন পরেও ইনশাল্লাহ রুলস পরে বোর্ড কোশ্চেন সলভ করতে পারবেন। তো প্রথম যে আইটেমটা আপনাকে আমি সাজেশন দিতে চাই সেটা হচ্ছে হলো এই যে এই পাঞ্চুয়েশন মার্ক। এটা বেশ সহজ আছে, আপনি এটা যদি মোটামুটি একটু মানে রুলসগুলো দেখেন, নিয়মকানুনগুলো দেখেন, ঠিক আছে, ওই নিয়মকানুনগুলো দেখে সরাসরি প্র্যাকটিস করতে চলে যাবেন, তাহলেই দেখবেন এটা বেশি, এটা ম্যাক্সিমাম মানে বেশিরভাগ এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, অনুশীলন করবেন এটা, ঠিক আছে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় বড় হাতের আই হবে, কোথায় ইনভার্টেড কমা হবে, এইগুলো একটু বেশি করে দেখবেন, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে হলো এই যে সেন্টেন্স কানেক্টর।
এই যে কানেক্টরস যেটা, এইটা অনেক বেশি কঠিন, আবার অনেক বেশি সহজ। যারা পারে তাদের কাছে তো সহজ, যারা পারেন না তাদের জন্য কঠিন। তবে আমার কাছে মনে হয় এই যে যেহেতু অল্প একটু সময় রয়েছে, সারা বছর পড়াশোনা যদি না করে থাকি, আপনি এখন এই কানেক্টরসটা একটু বেশি করে কানেক্টরসের নিয়মগুলো দেখে এই যে 23, 22, 19, 18 সালের বোর্ড কোশ্চেনগুলো বিসমিল্লাহ বলে করা শুরু করেন। এবং এগুলো খুব ইজি পিজি আছে, এই যেগুলো আমি দাগাই দিচ্ছি এগুলো বেশ সহজ, এগুলো আপনি করতে গেলেই পারবেন ইনশাল্লাহ। 2 নাম্বার হচ্ছে হলো আপনি ন্যারেশনটা করতে পারেন। এখন আমি জানি এই ন্যারেশনটা অনেক বড় একটা টপিক, কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে এই ন্যারেশন কিন্তু আপনি এসএসসিতেও করছেন, এবার ইন্টারেও কিন্তু আপনি সেই ন্যারেশনই করবেন। এখন ইন্টারের ন্যারেশনগুলো তো সাধারণত একটু ইনফরমেটিভ বলা ঠিক হবে না, একটু আপার লেভেলে হয়। তো তারপরও আপনি যেহেতু এসএসসিতে এই জিনিসটা করছেন, আই হোপ আপনি পারবেন। তো আপনি ওই যে রুলসগুলো একটু দেখেন, ঠিক আছে, ওই যে কিভাবে চেঞ্জগুলো করে, ঠিক আছে, কখন টু বসে, কখন ইনভার্টেড কম উঠে যায়, কোনটা আসে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতন বেসিক যে রুলসগুলো আছে এগুলো জাস্ট একটু দেখেন, এরপরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যান। ওকে, ইনশাল্লাহ ন্যারেশন পারবেন। 2 নাম্বার হচ্ছে হলো ইউজ অফ ভার্বস। ইউজ অফ ভার্বস, তো ইউজ অফ ভার্বস এটাও আপনি জাস্ট নিয়ম দেখে কয়েকটা প্র্যাকটিস করলে আপনার আইডিয়া চলে আসবে যে আসলে কোন জায়গায় কোন ভার্বটা ব্যবহার করতে হয়। এরপরে আপনাদের আমি জাস্ট লাস্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে হলো কমপ্লিটিং সেন্টেন্স। এখন বলতে পারেন স্যার কমপ্লিটিং সেন্টেন্স তো কমন আসে না, ওই জাস্ট একটা প্রবাদ বাক্য যেটা আছে ওইটা কমন আসে, বাদ বাকিগুলো তো স্যার কমন আসে না। আমি তারপরেও বলবো আপনি আমাদের যে টিপিক্যাল যে রুলসগুলো আছে, হয়তো বা দেখলো সব মিলায় 10 থেকে 12টা রুলস আছে কমপ্লিটিং সেন্টেন্সের, আপনি ওই রুলসগুলো দেখেই যান। এখন ওই রুলসগুলো দেখে আপনি যখন প্র্যাকটিস করবেন না, এই যে এই শালগুলো প্র্যাকটিস করবেন না, তখন আপনি ওই কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে বেশ ভালো একটা ধারণা তৈরি করতে পারবেন, এবং পরীক্ষার হলে আপনার যদি রুলসের বাইরেও আসে আপনি লিখে আসতে পারবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি লিখে আসতে পারবেন। সুতরাং আমি যেটা বলি এটা একটু করেন। সুতরাং আমি আপনাদের কিন্তু এখানে এই 5টা টপিক দিলাম। 1 নাম্বার দিলাম কমপ্লিটিং সেন্টেন্স, 2 নাম্বার হচ্ছে ইউজ অফ ভার্বস, 5 নাম্বার হচ্ছে ন্যারেশন, 7 নাম্বার দিলাম সেন্টেন্স কানেক্টরস, এবং 9 নাম্বার দিলাম পাঞ্চুয়েশন মার্ক। এছাড়াও কিন্তু আপনাদের এই যে রয়েছিল উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ, এগুলো জাস্ট আপনার ভোকাবুলারি ভালো পারতে হবে, এবং এখানে অনেক ছোটোখাটো নিয়ম আছে। মডিফায়ার্স ছিল, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ছিল। তো এই যে টপিকগুলো ছিল, এই টপিকগুলো আমার কাছে মনে হয় যে এটা একটু সময় দেওয়ার বিষয়। এখন আপনার প্রথম কাজ হচ্ছে হলো আপনি এই রিটেনে আমি যেভাবে যেটা ফরম্যাট বা কিভাবে মুখস্থ করবেন বা এই সাজেশনগুলো কিভাবে পড়বেন, আপনি একটা স্ক্রিনশট রাখতে পারেন চাইলে, মানে যদি চান আর কি। তো এই সাজেশনের থেকে আপনি এইগুলো একটু পড়বেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে হলো এই যে 5টা টপিক আমি দাগাই দিছি, এই 5টা টপিকের রুলসগুলো দেখে আপনি বোর্ড কোশ্চেন দেখান। এখন আপনারা বলতে পারেন যে স্যার এগুলোর রুলস আমি কোথায় পাবো, আমি কিন্তু তাও বলে দিছি। এখন আমি যদি এইগুলো করাই, আমার অ্যাকাউন্টিং এর চ্যানেল ভাই, আমার এখন ওইগুলো করাইতে গেলে আমার অডিয়েন্সও নাই। সুতরাং আমি যেহেতু আপনাদের একটা ধারাবাহিকভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করছি আমার জায়গা থেকে, এই জন্য আমি প্রতিটা সাবজেক্টের আগে, আর আপনাদের সঙ্গে মেইনলি কথা বলা আমার একটা অভ্যাস হয়ে গেছে প্রতিটা পরীক্ষার আগে আগে, এই জন্য আসলে আপনাদের সঙ্গে কথা না বলতে পারলে ভালো লাগে না, এই জন্যই আপনাদের সামনে মূলত আসা। এছাড়া এখানে আর কোনো ইন্টেনশন নাই, আপনাদের সঙ্গে জাস্ট একটু কথা বলা, একটু দাঁড়ানো, আপনাদের সঙ্গে একটু আলোচনা করা, ঠিক আছে, এই এছাড়া আর কোনো কিছু না, অন্য দেয়ার ইজ নো ইন্টেনশন, ঠিক আছে, আর কোনো ইন্টেনশন নাই, ঠিক আছে। তো আই হোপ এই টপিকগুলো পড়লে এবং রিটেন পড়লে আপনি অবশ্যই এখানে অনেক ভালো একটা, ইভেন আপনি এগুলো যদি ঠিকঠাক মতন পড়ে বাকি যে টপিকগুলো এগুলো যদি আপনি একটু পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে পারেন, ঠিক আছে, মাথা ঠান্ডা রাখা মানে তো বুঝতে পারছেন, আই হোপ যারা বোঝার তারা বুঝেই গেছে। তো ইনশাল্লাহ আপনি এখানে A+ও তুলতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে। সো টেনশন করেন না, মাথা ঠান্ডা রাখেন, পরীক্ষা দেন, কিন্তু নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। এই 2টা দিন অবশ্যই কাজে লাগান। আর লাস্ট কথা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার দ্যাট সাকসেস ইজ নট দ্য কি টু হ্যাপিনেস, বাট হ্যাপিনেস ইজ দ্য কি টু সাকসেস।